নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ প্রথম যার ঘটনা পাঠ করছি ওর নাম স্বর্ণাভ চ্যাটার্জি। স্বর্ণাভর ঘটনা তোমরা আগেও শুনেছ। স্বর্ণাভর পাঠানো একটা সিরিজের মধ্যে এটা সেকেন্ড ঘটনা। ফার্স্টটা আমি তোমাদের শুনিয়েছিলাম। লিখছি ইনসিডেন্ট 2। এটা শুনেছিলাম আমার মায়ের মুখে। মা ব্যারাকপুরের মেয়ে। তো ব্যারাকপুরে ছোটোবেলায় মায়ের একটি বন্ধু ছিল, তার নাম পাপু, ব্র্যাকেটে লেখা আছে মেয়ে। সে মারা যায় ঘটনার বছর কয়েক আগে, আর তার মৃত্যুটাও ছিল অদ্ভুত। সেই পাপু মাসি 1 নম্বর রোগে মারা যায়, বহুদিন ভুগেছিল। যেদিন মারা যায় সেদিন নাকি দড়াম করে মেন দরজা খুলে যায় ওদের বাড়ির। তারপর একটা দমকা হাওয়ার মতো কিছু একটা বেরিয়ে যায়, আর তারপর কন্যার রোল ওঠে বাড়িতে। শোনা যায় তিনি মারা গেছেন। এটা ঘটনা ঘটনাটা শুরু এইবার দিদি। এবার একদিন আমাদের বাড়িতে, মানে মা বাবা আমার বাড়িতে, রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছি। মা বাবা এক ঘরে, আমি আলাদা ঘরে। তখন যে ঘর বা কোয়ার্টারে আমরা থাকতাম, একটাই বাথরুম ছিল সেটায়, আর বাথরুমটা মা বাবার ঘরে খাট থেকে একদম সোজাসুজি, মানে 180 ডিগ্রি বলা যায়। পাপাই করে আমাকে ডাকছে, বলছে বাথরুমে দাঁড়িয়ে কি করছিস, সাড়া দিচ্ছিস না কেন? ভাবো আমার অবস্থাটা, বোঝো কি অবস্থা। কারণ আমি তখন খাটে শুয়ে আছি, আমার ঘরে, আমার খাটে শুয়ে আছি। তারপর নাকি মা আমাকে ডাকছে, আমি নাকি বাথরুমে দাঁড়িয়ে আছি। তারপর দেখি ওরা বেডলাইট জ্বাললো। বাবার গলা পেলাম, না না কেউ দাঁড়িয়ে নেই ওখানে, ওই তো পাপাই খাটেই শুয়ে আছে। এবার শুয়ে পড়লাম সবাই, আলো নিভে গেল। পরে মাকে জিজ্ঞাসা করায় মা বলেছিল যে সেদিন মা নাকি স্বপ্ন পেয়েছিল যে ওই পাপু মাসি নাকি বলছে যে তোর বাড়ি যাব একবার, খুব ইচ্ছে যাওয়ার। তারপর ঘুম ভেঙে উঠে মা দেখে টয়লেটে একটা ছায়া মূর্তির মতো কেউ দাঁড়িয়ে। বাবা পাশে শুয়ে বলে, ভেবেছিল আমি, মানে ছায়াটাকে দেখে আমি বলে মা ভেবেছিল, তাই আমার নাম ধরে মা ডেকেছিল। যেহেতু আমরা 3 জনই থাকি একসাথে, এছাড়া কেউ নেই, বাবা মা পাশে শুয়ে আছে, তার মানে বাকি রইলাম আমি। সেই অর্থে মা ভেবেই নিয়েছে আমি দাঁড়িয়ে আছি। এবং ওই ইনসিডেন্টটার পর নাকি মা স্বপ্ন পায় যে পাপু মাসি নাকি মাকে বলছে স্বপ্নে, বলেছিলাম না তোর বাড়ি যাব, ওই যে গিয়ে ঘুরে এলাম। শুনে ভয় পাওয়ার চেয়েও অবাক হয়েছিলাম। মৃত্যুর পর এইভাবে ইচ্ছে পূরণ করে গেল একটা আত্মা। ভয় পাইনি, কারণ বুঝেছিলাম আমাদের ক্ষতি করতে সে আসেনি বলে। নইলে বাথরুম থেকে বেরিয়ে তো একটু বাঁদিকে গেলেই আমার বিছানা। সারাশির মতো হঠাৎ দিয়ে গলাটা টিপে ঘাড় মোটকে দিয়েই শেষ। আমি তখন আরও ছোট, কোনোভাবেই কিছু করতে পারতাম না একটা মায়ের বয়সী আত্মাকে। আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পারছো কি বলতে চাইছে। ও তখন অনেক ছোট ছিল, এবং ওই জন্যই এবার জিনিসটা ক্লিয়ার হলো যে বাথরুমে গেলে কেউ কাউকে ডাকবে কেন। ছোট বাচ্চারাই বাথরুমে গিয়ে, এটা আমি ভাবছি যে জল টল ঘাঁটে এ করে বলেই হয়তো মা চিৎকার করছে যে বাথরুমে দাঁড়িয়ে কী করছিস। তখন অ্যাকচুয়ালি পাপু মাসির আত্মা ওই ছায়ামূর্তিটা ছিল। তার মানে ছায়ামূর্তি যত বড় মানুষেরই হোক, সেই মূর্তি কিন্তু ছোট আকারও ধারণ করতে পারে। উনি যদি খুব লম্বা চওড়া ছায়ামূর্তি হতেন, তাহলে কিন্তু উনি ওনার নিজের ওই ছোট্ট ছেলের সঙ্গে তাকে গুলিয়ে ফেলতেন না। নিজের ছেলের সাইজেই ছায়ামূর্তিটার সাইজটা ছিল, তাই জন্য নিজের ছেলে বলে উনি কিন্তু স্বর্ণাভর মা আর কি ওনাকে ছেলে বলে ধরে নিয়েছে যে আমার ছেলেই দাঁড়িয়ে আছে। খুবই ইউনিক ঘটনা, এরকম খুব একটা শোনা যায় না যে দেখা করতে আসার ঘটনা। তবে দেখা করতে আসার আর একটা ঘটনা আমি জানি, সেটা আমার দিদার জীবনে ঘটে যাওয়া। আমি অলৌকিক জোনে আসলে অনেক ঘটনা যখন প্রথম শুরু করেছিলাম না, আমি আমার বাড়ি বা পরিবেশ চারপাশের ঘটনাগুলো দিয়েই শুরু করেছিলাম। ন্যাচারালি তখন তো কেউ অত পাঠাতো না। তো এখানে আমি বলেছিলাম কি না মনে নেই, তবুও আমি একবার বলছি, যার মনে হয় শুনেছি সে অনায়াসে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার দিদার, এবং এই ঘটনাটার পর থেকে দিদার গোটা জীবনটা না একটা অসুখে দাঁড়িয়ে যায়, এবং দিদা খুব অল্প বয়সে 56 বছর বয়সে মারাও যায়। ঘটনা এরকম ছিল, আমার দিদা নন বেঙ্গলি এরিয়ায় বড় হয়েছেন, মানুষ হয়েছেন, সব কিছু আমি বলেছিলাম, এর আগেও অনেকগুলো ঘটনা বলেছি। তো
দিদার বিয়ের ঠিক 1 মাস আগে দিদার বাবা মারা যান। দিদার বাবা আর দিদার বাবা চাকরি সূত্রে যেখানে থাকতেন, অনেকগুলো ভাই বোন, তো এই মেয়েটিকে মানে আমার দিদাকে সঙ্গে নিয়ে যেতেন, বাবার সঙ্গে হাতে হাতে একটু সাহায্য করবে, বা দিদা পড়াশুনোও করতো, খুব পড়াশুনোয় ভালো ছিল। কিন্তু বাবার এই মৃত্যুটা যেহেতু সবসময় মায়ের থেকেও বেশি বাবা ক্লোজ ছিল, কেন মায়ের সঙ্গে দেখা হতো খুব কম, বাবার কাছেও থাকতো। সেই অবস্থায় যখন বাবা এভাবে চলে গেল, তাও বিয়ের 1 মাস আগে বিয়ে ঠিকঠাক করে, তারপর দাদারা তখন অনেক বড়, তারাই তখন বোনের বিয়ের সব কিছু ব্যবস্থা করে। তো দিদা বিয়ে করতে চাইছিল না। তো তখনকার দিনে কিছু নিয়ম হয়তো কাজ টাজ করে নিয়ে তারপরে বিয়েটা হয় আর কি, মানে যে ডেটটা ছিল সেই ডেটে তো আর হয় না, বিয়ের ডেটের 1 মাস আগে মারা গেছে, কিন্তু তারপর কত 6 মাস বাদে হোক, 1 বছর বাদে হোক বিয়ে হয় আর কি। অতদিন বাদেও বিয়ে হয়ে গেছে। তারপর বউ ভাতের দিন, তারপর আমার মামার বাড়ি গ্রামে, তোমরা জানো। এবার গ্রামে তখনকার দিনে হ্যাচাকি জ্বলতো, বিয়ে বাড়িতে তো অত আলোর ব্যবস্থা নেই। তো তখন বলছে রাত 8টা বাজে, বিয়ে বাড়িরও আত্মীয় স্বজনরা এবার খেয়ে দিয়ে যে যার মতন একটু শিথিল হয়ে গেছে, কারণ দিনটা বহু বছর আগের কথা বলছি আমি। তাও কনের পাশে কনের গিফট আইটেম পাহারা দেওয়ার জন্য কিছু মহিলা চিরকালই থাকতো, তারাও ছিলেন বসে। বউয়ের পাশে চেয়ার দুটো ফাঁকা, সেখানে অনেকে বসতো। ছবি তোলার কনসেপ্ট সেভাবে ছিল না, সাদা কালো ছবি আমি 4-5টা দেখেছি, খুব বেশি দেখিনি। সেখানে দিদা বসে আছেন, দিদার বেশ ঘুম এসে গেছে, সারাদিনের ধকল। দিদা একটা অনেক দূর থেকে কনে হিসাবে এসেছে, অত দূর থেকে, বেনারসের মেয়ে দিদা, তো অত দূর থেকে এসেছে। তখনকার দিনে এত ব্যবস্থা ছিল না, কিভাবে এসেছে, তারপরে বউ ভাতের অনুষ্ঠান, তো খুবই ক্লান্ত। 8টা 8:30 বাজতে না বাজতে দিদার ঘুম আসতে শুরু করেছে, বেশ ঢুল ভাব। এরকম সময় দিদা দেখছে যে যেখানে প্যান্ডেল করা ছিল, আলো জ্বলছে, হ্যাচাক জ্বলছে, তার পাশ দিয়ে এই যে সাদা ধুতি পরা কে একজন আসছে। প্রথমে হাঁটা চলাটা দেখতে পাচ্ছে, মুখটা দেখতে পাচ্ছে না। তারপর কিছুক্ষণ বাদে একটু খেয়াল করলো কে আসছে, হাঁটাটা যেন আমার বড্ড চেনা। তারপর যখন দেখে তার বাবা আসছে, হাতে লাঠি, সাদা ধুতি, পাঞ্জাবি, গায়ে উত্তরীয়, যেমন থাকতেন আগেকার দিনে মানুষদের, মশ করে জুতো পরে এগিয়ে আসছে। তো কিছুক্ষণ এগিয়ে এসে উনি দাঁড়িয়ে গেলেন দূরে, অনেকটা ডিস্টেন্স, মেয়ের সামনাসামনি কিন্তু আসেননি। দাঁড়িয়ে ওখান থেকে বলছেন, অত লোক কিন্তু কেউ দেখতে পায়নি, কেউ কিছু শুনতেও পায়নি, তোকে দেখতে এলুম রে মা, সুখী হয়েছিস তো, জাস্ট এই দুটো কথা বলে তারপর তিনি আবার, দিদা হ্যাঁ না কি বলেছে আমি জানি না, ন্যাচারালি অবাক হয়ে তাকিয়ে আছে, বাবা এসে দাঁড়িয়ে আছে, যে বাবা গত হয়েছে তার এত কাছের। তারপরে সে পেছন ঘুরে তিনি যেভাবে এসেছিলেন সেই পথ দিয়ে উনি চলে যাচ্ছেন। উনি যখন চলে যাচ্ছেন, যে বাবা এলো চলে গেল, এই জিনিসটার জন্য দিদা কি করেছিল, ওই গিফটের টিপ যা হাতে দিয়েছে আর কি, ওই মেয়েগুলোর পাশে দিয়ে দৌড়তে আরম্ভ করে। ওই অনুষ্ঠান বাড়িতে আজ থেকে অত বছর আগে নতুন বউ দৌড়চ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা। বাবাকে বাবু বলতো, বাবু আপনি যান কোথায়, বাবু বলে এরমভাবে। আর দিদার নন বেঙ্গলি টাউন ছিল, ওইভাবে কথা বলতে বলতে দিদা ছুটতে এবার ছেলেরা নাচলে বউয়ের গায়ে হাত দেবে না, দাদু তখন নতুন নাচ, তো অন্য মহিলারা এসে ধরে ফেলে। ওই যে দিদা পড়ে যায়, সজোরে পড়ে যায়, কেন লোকে তো মানে হকচকিয়ে গেছে, হঠাৎ এরকম কিছু কেউ এক্সপেক্ট করেনি, ওই যে পড়ে যায়। তারপর থেকে দিদা সারা জীবন, যে ফিটের রোগ বলে, অজ্ঞান হয়ে যাওয়া, বেঁকে যাওয়া, ওইটা সারা জীবন ছিল দিদার। এবং দিদা এরকমভাবে হঠাৎ করে এরকম সেরিব্রাল স্ট্রোক হয়েই মারা যান। মারা যাওয়ার সময় আমি কিন্তু সামনে ছিলাম। দিদার মারা যাওয়াটাও অদ্ভুত, দিদার চোখ মুখের চেহারা পাল্টে গেছিলো, কথা বলছে, সব কিছু শুনছে, কথা বলছিল না সকাল থেকে। তারপর মারা যায়, যদিও এটা যেহেতু ভৌতিক ঘটনার প্ল্যাটফর্ম, আমি সেটা বলে কাউকে তোমাদের বোর করতে চাই না। তো মৃত্যুটাও তার খুব অদ্ভুত ছিল, মানে একদম চলতে ফিরতে ওরকম মৃত্যু কাউকে সরাসরি দেখা যায় না। কাজ করতে করতে ওখানেই পড়ে ওখানেই মারা গেল। সেদিনকে অরন্ধন ছিল, রান্না পুজোর দিন স্পট ডেট। তো এই ছিল ঘটনা। তো দেখা করতে আসার কথাটা বলতে গিয়ে, এই একটা দেখা করতে আসার ঘটনা আমি এখনও অবধি জানি, নিশ্চয়ই ভবিষ্যতে তোমরাও পাঠাবে, দুটোকে কানেক্ট করলাম। যদি মনে হয় যে এটা তো শুনেছি শৈলীদি কেন বলছো, তাহলে সরি ভাই, জাস্ট অনেকেই তো জানে না, তাদের জন্য বললাম। চলো কথা না বাড়িয়ে এরপর সরাসরি চলে যাচ্ছি
আজকে দ্বিতীয় ঘটনা, কেন আমার ঘটনাটা তো যেহেতু বলে ফেলেছি, দ্বিতীয় বলে আমি ধরছি না। ঘটনা পাঠিয়েছেন অরিজিৎ দাস। অরিজিৎ বাবু অনেক দিন বাদে আবার ঘটনা পাঠালেন। বলছেন, নমস্কার সহেলিদি, অলৌকিক জোনের সমস্ত শ্রোতা বন্ধুদের আমার প্রণাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটি নতুন সত্য ভৌতিক ঘটনা, যা হবে এই চ্যানেলে প্রচারিত আমার 27 নম্বর ঘটনা। মাঝখানে কিছুদিন ব্যস্ত থাকার কারণে লেখার সময় হয়নি। আজ একটু অবসর পেয়েছি, তাই ঘটনা লিখে পাঠালাম। ঘটনাটি ঘটেছিল আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে অনেক বছর আগে। বলা বাহুল্য, তখন উনি আমার শ্বশুর ছিলেন না। এখনকার সম্পর্কে আমি তাকে শ্বশুর মশাই বলে উল্লেখ করছি, আপনাদের বোঝানোর সুবিধের জন্য। আর মুখ থেকে উক্ত ঘটনাটি বিস্তৃতভাবে শুনেছিলাম। আজ থেকে সেই ঘটনাটি আপনাদের কাছে হুবাহু তুলে ধরব। আমার শ্বশুরমশাই একজন ব্যবসায়ী। তিনি বালুরঘাটের পাশেই একটা জায়গায় থাকেন। তার বড় মুদিখানা দোকান, পাইকারি খুচরা দুরকমভাবেই তিনি ব্যবসা করেন। ব্যবসা বড় হবার কারণে তাকে প্রায় কলকাতা, শিলিগুড়িতে দোকানের মালপত্র আনতে যেতে হয়। কখনো কখনো ট্রান্সপোর্টের মাধ্যমেও আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে তিনি নিজেই মহাজনদের কাছে গিয়ে সরাসরি পণ্য সামগ্রী কেনেন। তার নিজস্ব গাড়িও আছে। যখনকার সময় ঘটনাটি ঘটে, তখন তার নিজস্ব একটি অ্যাম্বাসাডার ছিল। তখন 1997 সাল, ডিসেম্বর মাস। তখন সেই সময় তিনি শিলিগুড়ি থেকে তার দোকানের মালপত্র নিয়ে অ্যাম্বাসাডারে করে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ড্রাইভার ছিল। শিলিগুড়ি থেকে বাড়ি আসতে আসতে নিজের গাড়িতে প্রায় ঘন্টা 10 মতো তার লাগতো। তিনি শিলিগুড়িতে তার বাজারের কাজ সেরে সন্ধেবেলা তার গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। প্রায় 20 কিলোমিটার রাস্তা ভালোভাবে আসার পর কুয়াশায় রাস্তা ক্রমশ ঢেকে দিতে লাগলো। তার ড্রাইভার ধীরে ধীরে গাড়ি চালাতে লাগলো। এভাবে আরও কিছুক্ষণ যাবার পর ইসলামপুরের বেশ খানিকটা আগে গাড়িটা যেন কেমন কেঁপে কেঁপে উঠতে লাগলো। ভালো করে বোঝার আগে গাড়ি স্টার্ট হঠাৎ বন্ধ হয়ে গেল। ড্রাইভার কোনো রকমে গাড়িটাকে রোডের থেকে নিচে নামিয়ে সাইডে দাঁড় করিয়ে দিল। তিনি ড্রাইভারকে বললেন, কি হলো গো গাড়ির? ড্রাইভারের হাতে একটা টর্চ জেলে বাইরের বেরিয়ে গাড়ির বুনেট খুলে এটা ওটা নেড়েচেড়ে দেখলো। তারপর সে আমার শ্বশুরের দিকে তাকিয়ে ভ্যাবা চাকা খেয়ে বলল, কি হলো জানি না বাপু, বুঝতে পারছি না, মেকানিককে ডাকতে হবে। তখন কুয়াশায় রাস্তা মোটামুটি ঢেকে গেছে। গাড়িতে লক্ষাধিক টাকার মালপত্র। রাস্তাটা বেশ নির্জন। আশেপাশে কোনো দোকানও চোখে পড়ছে না। দুষ্কৃতকারীদের ভয়ও লাগছিল। মাঝে মাঝে পাশ দিয়ে লরি, ছোট ছোট গাড়ি যাচ্ছে বটে, কিন্তু এই নির্জন জায়গায় তাকে সাহায্য করবে কে? মেকানিক এখানে আশেপাশে আছে কি? কিছুই তো জানা নেই। এমতাবস্থায় তিনি যেন বেশ একটু অসহায় বোধ করলেন। তারা রাস্তার পাশে দাঁড়িয়ে কোনো মানুষের কাছে সাহায্য নেওয়া যায় কিনা সেটা দেখতে লাগলেন। তখন কোনো মোবাইল ফোনে চল ছিল না। গাড়িটাকে তারা লক করে একটু সামনের দিকে এগিয়ে গেলেন। যখন তাদের পাশ দিয়ে একটা লোক সাইকেল চালিয়ে যাচ্ছিল, লোকটিকে থামিয়ে তারা জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, এখানে কোনো আশেপাশে গ্যারাজ আছে? আমাদের গাড়ি না হঠাৎ খারাপ হয়ে গেছে। একে শীতকাল, নির্জন জায়গা, বড্ড বিপদে পড়েছি। মেকানিকের যদি কোনো ঠিকানা থাকে একটু আমাদের সাহায্য করুন। লোকটি এতক্ষণ ধরে তাদের কথা শুনে চোখ কপালে তুলে বলল, যা সর্বনাশ, এখানে আপনি তো কোনো গাড়ির মেকানিক পাবেন না। একেবারে ইসলামপুর, সে তো প্রায় 30 কিলোমিটার। আমার শ্বশুরও তার কথা শুনে আরও হতাশ হয়ে পড়লেন। এবার তাহলে কি হবে? তখন তিনি হাতঘড়িতে দেখলেন যে রাত্রি তখন 9টা বাজে। এক হয় তাদের কাউকে ইসলামপুরে গিয়ে গ্যারেজের মেকানিক খুঁজে এখানে নিয়ে আসা, কিন্তু ওখানে যেতে গেলেও তো গাড়ি বা লরি বা কিছু ধরতে হবে। অতঃপর অত রাত্রে মেকানিক পাওয়া গেলেও সে অত রাত্রে আসতে রাজি হবে কিনা সেটাও তো একটা চিন্তা। এখানে আসতে গেলেও তাদের গাড়ি কোথায় পাবে, এই নানান দুশ্চিন্তা শ্বশুরের মাথায় চেপে বসলো। তারপরে মাল ভর্তি গাড়ি রেখে কোথাও গেলে চোর ডাকাত অনায়াসে লুটপাট করতে পারে। তবু হাল ছেড়ে দিলে তো চলবে না, শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। শেষে আমার শ্বশুর অনেক চিন্তা করে ড্রাইভারকে বললেন যে, তুমি কোনো গাড়িতে লিফট নিয়ে ইসলামপুরে গিয়ে মেকানিকের খোঁজ করো, যত টাকা চাক দাও তাকে নিয়ে এসো। আমি গাড়ির কাছেই থাকি। দুজন গাড়ি ফেলে চলে যাওয়া এত রাতে একদম ঠিক হবে না। এই বলে তিনি ড্রাইভারকে কিছু টাকা হাতে দিয়ে একটা পিকআপ ভ্যান থামিয়ে তাতে উঠিয়ে দেন। এবার তিনি সম্পূর্ণ একলা অন্ধকারে দাঁড়িয়ে আছেন, সম্পূর্ণ অনিশ্চিত। মনে মনে ভাবলেন, ভাগ্যে যা আছে হবে। তিনি একবার গাড়ির বাইরে পায়চারি করলেন।
কিছুক্ষণ মনে হলো কি যেন তার পাশ দিয়ে ঘুরঘুর করছে, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছেন না। হঠাৎ তার মনে পড়ল যে একমাত্র টর্চটা ড্রাইভার সঙ্গে নিয়ে গেছে। এখন লোকটাকে স্পট করে দেখার উপায় নেই, যদি চোর ডাকাত হয়। মনটা না একটু ছ্যাঁত করে উঠল। তবু মনে মনে সাহস করে বলে উঠলেন, কে ওখানে? গাড়ির কাছে কি করছো অন্ধকারে? লোকটির কোনো মুখ চোখ দেখা যাচ্ছে না। সে মৃদু স্বরে বলে ওঠে, আমি এই পাশের গ্রামেই থাকি। অন্ধকারে গাড়িটা এভাবে দাঁড়িয়ে আছে দেখেই টুঁকি দিচ্ছিলাম। আমার শ্বশুর তখন তার কথা শুনে একটু সাহস পেলেন, বললেন হয়তো স্থানীয় লোক হবে। কৌতূহলী হয়ে গাড়ির কাছে এসেছে। তখন তিনি বললেন, আমার গাড়িটা আসলে রাস্তায় হঠাৎ খারাপ হয়ে গেছে, তাই দাঁড়িয়ে আছি। লোকটি সব শুনে নম্রভাবে বলল, বাবু, জায়গাটা ভালো না, এখানে রাত বিরেতে একলা দাঁড়িয়ে থাকা একদম ঠিক না, আপনি বিপদে পড়তে পারেন। তাই বলি কি, আপনি একটু কষ্ট করে আমার বাড়িতে চলুন, আমার ড্রাইভার। তখন লোকটি বলল, ড্রাইভার নিয়ে ভাববেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনার ড্রাইভার আসতে এখন অনেক দেরি। আমার বাড়িতে গিয়ে দুটো খেয়ে নিয়ে জিরোবেন, এই তো সামনেই বাড়ি। লোকটির অমায়িক কথাবার্তায় শ্বশুরমশাই প্রচণ্ড মুগ্ধ। তবু গাড়ি ছেড়ে কিভাবে যাবেন? অচেনা লোকের সঙ্গে এভাবে যাওয়াটা কোনো বিপদ আপদ হবে না তো? এটাও ভয় পাচ্ছে। তার মনের কথা লোকটা বোধহয় বুঝতে পেরেছিল। সে একটু হেসে বলল, বাবু, সেরকম খারাপ লোকও নই গো, বরং এখানে রাত্রে থাকলেই আপনার বিপদ বেশি, আমার সঙ্গে আসুন। এই বলে লোকটি হাঁটা লাগালো। আর তিনিও শীতের রাত্রে কিছু বিকল্প চিন্তা করতে পারলেন না। অগত্যা তিনিও ব্যক্তির পিছু পিছু চললেন। লোকটি আগে আগে যেতে লাগলো। সামনে একটু এগিয়ে পাশে একটা মাটির গলি রাস্তায় লোকটি নামলো। দুধারে কেমন আগাছা ঝোপঝাড়ে ভর্তি, এদিকে কারুর হাতে কোনো আলো নেই। অন্ধকারে কুয়াশায় এক হাত দূরে পথ দেখা যাচ্ছে না। আমার শ্বশুর উদ্দেশ্য করে লোকটিকে বলতে লাগলেন, আরে দাদা, কোথায় গেলেন? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। লোকটির তখন গলা ভেসে এলো, এদিকে আসুন, এদিকে। আমার শ্বশুর কোনো রকমে অনুমান করে করে হাঁটতে লাগলেন। লোকটি কিন্তু কখনোই তার পাশে থাকছে না, সে আগে আগে চলছে। আর কিছুটা যাবার পর যখন লোকালয় বা বাজার দোকান দেখতে পেলেন না, এবার একটু ভয় লাগলো। তিনি বললেন, এই তুমি আমাকে কোথায় নিয়ে এলে গো? চারদিকে তো জঙ্গল, তুমি বলেছিলে কাছেই বাড়ি, আর কত দূর যেতে হবে? লোকটি এবার এতক্ষণে তার দিকে ফিরে একটা অদ্ভুত হাসি হেসে উঠল। কেমন যেন একটা বিকৃত বিভৎস স্বরে বলল, তুই কি ভেবেছিস তোকে আমি জামাই আদর করব? তার জন্য আনলাম? আজ অনেক দিন পর একটা শিকার পেয়েছি, আজ তোকে ছাড়ছি না। এই বলতে বলতে তার বিভৎস চেহারা প্রকাশ করলো। উফ, কি ভয়ানক সেই মুখ, চোখের জায়গায় গর্ত। কোনো মানুষের চেহারা এমন হয় না। সে আমার শ্বশুরকে ধরার জন্য হাত বাড়িয়ে দিল। হাত দেখে মনে হলো কোনো মাংস নেই, কুয়াশা কেটে গেছিল। তিনি দেখলেন যেখানে দাঁড়িয়ে আছেন সেটা একটা বালুর চর, আশেপাশে কাঠ ছড়িয়ে আছে। তার মানে লোকালয় নয়, শ্মশানে দাঁড়িয়ে আছেন। মাথা যেন কাজ করছে না, তবু হাল না ছেড়ে মনে অত্যন্ত শক্তি এনে চাঁদের আলোয় সেই ভয়ানক দৃশ্য দেখে আমার শ্বশুর বাবারে মারে চিৎকার করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যেদিক থেকে এসেছিলেন সেদিকে ছুট লাগালেন। পেছন থেকে সেই লোকটির বিভৎস অট্ট হাসি কানে এলো। সে বলছে, পালাচ্ছিস কেন? কিছুক্ষণ থেকে যা। আমার শ্বশুর কোনো রকমের ছুট দিয়ে জঙ্গল পার হয়ে মেন রোডে আসতেই গাড়ি যাওয়া আসার হেডলাইটের আলো চোখে পড়ল। তিনি এতটাই শারীরিক মানসিকভাবে ক্লান্ত, তিনি রোডের পাশে শুয়ে পড়লেন। এই শীতেও তার জামা ঘামে ভিজে গেছে। কতক্ষণভাবে পড়েছেন মনে নেই। ভোরায় আলোর ফোঁটার তার চেতনা ফিরে আসে। তিনি দেখেন যে কয়েকজন লোক মিলে তাকে তুলে জলে ছিটে দিচ্ছে। তিনি মিনমিন করে বলে ওঠেন, আমি কোথায়? আমার গাড়ি? তখন লোকেরা বলে, আপনি ন্যাশনাল রোডের পাশে পড়েছিলেন, আমরা মাছের গাড়ি নিয়ে ফেরার পথে আপনাকে দেখতে পাই, এখানে এলেন কিভাবে? তখন ধীরে ধীরে গত রাতের কথা বলল। তিনি বললেন যে, তোমরা আমার গাড়ি দেখেছো ওই রাস্তার পাশে অ্যাম্বাসাডার? তারা একটু চিন্তা করে বললেন, হ্যাঁ, দূরে একটা অ্যাম্বাসাডার দাঁড়িয়ে আছে, আর 2-3 জনকে দেখলাম গাড়ির বোনেট খুলে কিছু সারাচ্ছে। কেন, ওটা আপনার? তখন শ্বশুর মনে জোর খেয়ে বললেন, আমার গাড়ি, আমার গাড়ি, আমাকে পৌঁছে দেবে গো। তারা তখন শ্বশুরকে পিক আপ ভ্যানে করে তারা গাড়ির কাছে পৌঁছে দিল। তাকে পেয়ে ড্রাইভার যেন ধরে প্রাণ ফিরল। তিনি পৌঁছে দেখেন ড্রাইভার ভোরেই মেকানিক নিয়ে পৌঁছে কাজ শুরু করে দিয়েছে। ড্রাইভার তাকে দেখে বলেন, আমি রাত্রেবেলা গিয়েছিলেন কোথায়? গাড়ির কাছে আপনাকে না পেয়ে কত দুশ্চিন্তা করছিলাম। তখন মাছের গাড়ির লোকগুলো বলে, উনি রোডের পাশে অজ্ঞান হয়ে পড়েছিলেন, আমরা ভোরে আড়তে যাবার পথে ওনাকে দেখতে পাই। উনি কিভাবে এলেন, কি হয়েছিল, সব আদ্যপান্ত বলা হলো।
সবাই তার ঘটনা শুনে শিউরে উঠল। তাদের মধ্যে একজন বলল, দাদা, এরকম একবার আমার এক বন্ধুর সঙ্গে ঘটেছিল। ও মোটর সাইকেল নিয়ে আসার সময় ভুল করে ওই শ্মশানের দিকে চলে যায়। পরের দিন সকালে কেন পাগলের মতো হয়ে যায়, ভুল বকতে থাকে। শুনেছি ওই শ্মশানে একটি পিশাচ থাকে, একা কোনো মানুষকে পেলেই বিভ্রান্ত করে শ্মশানে নিয়ে যায়। তারপর যা হয়, নয় মারা যায় নয় পাগল হয়ে যায়। আপনি এখনো পর্যন্ত ঠিক আছেন, সুস্থ আছেন, ঈশ্বরের আশীর্বাদ। যাক, অবশেষে আমার শ্বশুর গাড়ি সারিয়ে সবাইকে কাছের এক ধাবা থেকে চা জলখাবার খাইয়ে সুস্থভাবে বাড়ি আসেন। বাড়ির লোকে প্রথমে ঘটনাটা বলেননি, ক্রমে ক্রমে সময় কেটে যাওয়ার পর বলেছিলেন। বলা বাহুল্য, তারপর থেকে তিনি আর নিজ গাড়ি চালিয়ে অত দূর যাওয়া আসা করতেন না। কেমন ছিল ভৌতিক ঘটনাটা বন্ধুরা জানাবেন। অরিজিৎ দাস, বালুরঘাট। আমার তো মনে হয়, যদি খুব ভুল না বলি, অরিজিৎবাবুর পরিবারের ঘটনা হিসাবে এটা কিন্তু প্রথম। এর আগে পাশাজন চেনা পরিচিত বন্ধু বান্ধব মহলের ঘটনা কিন্তু উনি পাঠিয়েছেন। আপনাকে ধন্যবাদ দিয়ে একদমই ছোট করব না অরিজিৎবাবু, আপনি যেভাবে বিগত বছরগুলো থেকে আমাদের সঙ্গে আছেন, আপনি বা আপনাদের মতন যারা প্রতিনিয়ত ঘটনা পাঠাচ্ছে, আপনাদের জন্যই কিন্তু অলৌকিক জোন আমি চালিয়ে নিয়ে যেতে পারছি। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আপনাদের প্রত্যেককে, যারা শুনছেন বা যারা ঘটনা পাঠাচ্ছেন, প্রত্যেককে অশেষ ধন্যবাদ। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে। অমর কুমার গুপ্ত লিখেছেন, ওনাদের সমস্যা কেউ জানলে ওনারা বিপদ থেকে সেভ হবেন কি করে না জানলে। তারাপীঠে অনেক তান্ত্রিক আছে যারা সব কাজ করেন। অমরবাবু, আপনি যদি প্রথম এপিসোডগুলো শোনেন তাহলে বুঝতে পারবেন ওনারা কোনো জায়গায় কিছু বাকি রাখেননি, চেষ্টা করেছেন। চেষ্টা তো মানুষ করবেই, যায় এত বড় বিপদে পড়ে চেষ্টা তো সে করবে, কিন্তু আর উপায় নেই, ওরা বাড়ি ছেড়ে দিয়েছে, এই শিলিগুড়ির দিকে ওরা চলে গেছে। মমতা ঘোষ, দিদি ভিডিওগুলো খুব ভালো লাগে, আমার নাম নেবে গো। হ্যাঁ, এই যে নিলাম মমতা, থ্যাংক ইউ সো মাচ, এভাবে সঙ্গে থেকো। সমীর মজুমদার কাজল, থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ। সাফেদ লিখেছেন, ইজি সলিউশন, একদম তাই। বাড়ি থেকে বেরিয়ে চলে যাওয়া থেকে সুবিধার কিছু হয় না, কারণ ওখানে থাকার মতো পজিশন ছিল না। এস দেবরায় আমার খুব পুরনো একটা ভিডিওতে কমেন্ট করে হ্যাপি বার্থডে উইশ করেছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। অজয় রয় কমেন্ট করেছেন, গৌরী শঙ্কর দত্ত, অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। সৌরভ দাস, আমাদের গ্রামের তান্ত্রিক ভূত ছাড়াতে দেখেছিলাম, প্রথমে বিশ্বাস না করলেও বিশ্বাস করতে হয়েছিল, ওনাকে দিয়ে কাজ করাতে পারেন। অঙ্কিতা চক্রবর্তী লিখলেন, দারুণ লাগলো। অজয় বিশ্বাস, অসাধারণ, যাকে বলে এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সমীর সামন্ত লিখেছেন, নাইস। সিঙ্গার কস্তুরি লিখেছেন, আচ্ছা বোঝা যাচ্ছে না ওর কি লেখাটা। সেকেন্ড গল্পটা খুব দারুণ আছে, সেকেন্ড কমেন্টটা কিন্তু রিড করা যাচ্ছে, লিখেছেন সেকেন্ড গল্পটা দারুণ। ইউজার ইডি 9S8YZ লিখেছেন, আমাদের বাড়িতে সন্ধ্যা দেওয়া পূজা করা কোনোদিন হয় না। অ্যাকচুয়ালি কি বলুন তো, সন্ধ্যা দেওয়া পুজো করাটা বিষয় নয়, বিষয়টা না, আমি মনে করি যেটা ভাগ্য, এখানে ভাগ্য ছাড়া কিছু না। অনেকেই তো পুজো করেও তো কত কিছু হচ্ছে, তাই না। অজয় রয় লিখেছেন, ঘোস্ট, আচ্ছা। তপন পুরকায়, ভূতের কথা বলার টেকনিক তোমার নেই। আচ্ছা, আমি তো ভূত নই, ভূতের কথা বলার টেকনিক আমি রপ্ত করতে পারিনি, আমি একদম সহজভাবেই ঘটনাগুলো উপস্থাপন করার চেষ্টা করি। অঙ্কিতা চক্রবর্তী থ্যাংক ইউ জানিয়েছেন। দীপা ব্যানার্জি, অল্পদিনই শুনছি, খুব ভালো লাগলো। সৌরভ ঘোষ, গড়িয়া থেকে শুনছি, ফার্স্ট ডে থেকে আছি, থ্যাংক ইউ সো মাচ। অঙ্কিতা চক্রবর্তী, লালটু দলুই, দামিনী পল, আগের দিন মিস করে গেছিলাম, আজকে কমেন্ট করছি। কসবা ঘটনাটা শুনে মনে হলো ওটা কোনো জিন ছিল, জাস্ট মনে হলো তাই বললাম, লাভ ফ্রম বেলঘরিয়া। ইন্দ্রজিৎ রায়চৌধুরী, হাওড়া ব্রিজের বাস ঘটনা জানতুম না, কিন্তু হাওড়া ব্রিজের সংলগ্ন অঞ্চলে অনেক রাতে অনেক ঘটনা ঘটে। প্রায় গভীর রাতে হাওড়া ব্রিজের তলদেশে গঙ্গার গভীর থেকে কিছু হাত ওপরে উঠে আসে। যাই হোক, খুব মর্মান্তিক ঘটনা, মৃতের আত্মার শান্তি কামনা করছি অবশ্যই। রিক্তা রি 2018 থেকে আজও রেহাই পাইনি, জানি না বাড়ি ছেড়ে গেলে উনি ভালো থাকবেন কিনা। আমার জীবনের সব থেকে ভয়াবহ ঘটনা এইরকমই, হনুমান চল্লিশা পাঠ করতে থাকবেন। জীবন্ত কালীমায়ের ঘটনায় বলি, কে যে কী রূপে আসে তা মাই জানেন, একদম ঠিক কথা। রাকেশ সামন্ত, এতদিন কেন ঘটনা আসেনি জানতে পারি প্লিজ। না, শুধুমাত্র একটি শনিবার ঘটনা আসেনি, যেদিন ভোট ছিল আমাদের কলকাতায়, এছাড়া কিন্তু আমি এই মুহূর্তে আর কোনো ঘটনা বা এপিসোড মিস করিনি। আমার মনে হয় কোনো কারণে
আপনি সাবস্ক্রাইব আশা করি করেছেন। সাবস্ক্রাইব যদি করে থাকেন দেখবেন পাশে বেল নোটিফিকেশান আছে, ওটাতে অল সিলেক্ট করে রাখবেন। আপনি রেগুলার এপিসোড আসে আমাদের বুধ ও শনিবার রাত্রিবেলা, চেষ্টা করি তাড়াতাড়ি দেওয়ার, কিন্তু ভীষণ লেট হয়ে যায়, আমি তার জন্য তোমাদের কাছে সরি। শিবাশী সেন, অমিত ভট্টাচার্য, সুদেশনা সিংহ রয়, সুদীপ্তা ব্যানার্জি, পূজা মজুমদার, দীপশিখা, ইউজার KL7, গীতা গোস্বামী, একে সুদীপ মান্না, রঞ্জি, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই সঙ্গে থাকুন। শুভরাত্রি।